আচার্য, আপনি সীতাকে বলেছিলেন যে শক্তির বিরুদ্ধে শিক্ষা দিয়েই লড়তে হয়। আমার মত যে শিক্ষাই মায়ের সঙ্গে লড়ার ঢাল। কিন্তু অযোধ্যাকে এই অস্ত্ররূপী শিক্ষা কি করে দেওয়া যেতে পারে? এখনো পর্যন্ত এমন কোনো গ্রন্থ রচনাই হয়নি রাম, যা প্রচলিত ধারণা থেকে বেরিয়ে নতুন শিক্ষা আর সংস্কারের পথ সমাজকে দেখাতে পারে। তাহলে এই সমাজকে শিক্ষিত করার পথ আর কি আছে? কর্তব্য পালন করা। রাজার কর্তব্য সুরক্ষা আর সুশাসন। যখন তুমি তা সঠিকভাবে পালন করবে, তখন সমাজ নিজেই সংশোধিত হবে। আমাকে ভেতরে যেতে দিন, আমাকে ভেতরে যেতে দিন। আমি রাজা রামের সঙ্গে দেখা করব। ন্যায় চাইতে এসেছি আমি। আমাকে ভেতরে যেতে দিন, আমি দেখা করব। রাজা রাম, আমার রাজা রাম, আমি ন্যায় চাইতে আপনার দরবারে এসেছি। আমাকে ন্যায় দিন। শোনো, ওই স্ত্রীলোককে সসম্মানে রাজসভায় নিয়ে যাও। সময় এসে গেছে, খাও, না হলে রাম বলবে যে আমার স্ত্রীর যত্ন নেওয়া হয়নি। হ্যাঁ, বলতে পারো। স্ত্রীর খেয়াল রাখার গুণ সে তার পিতার থেকে পেয়েছে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা প্রশ্ন করি মা। বাবা মানে মহারাজ দশরথ কি আপনার এইভাবেই খেয়াল রাখতেন? বলুন না মাতা। শুধু খেয়াল রাখতেন না, খুব সম্মানও দিতেন। কোনো স্মৃতি বলুন না মাতা। হ্যাঁ মা, বলুন না। আমার বিবাহের পূর্বে কিছু অসুর আমায় মায়াবী সিন্ধুকে বন্ধ করে মৎস্যদ্বীপে ফেলে দিয়েছিল। ওদের ইচ্ছা ছিল যে আমার বিবাহ মহারাজের সাথে যেন না হয়। কিন্তু মহারাজ দশরথ আমাকে খুঁজে বার করেন, আমার প্রাণ বাঁচালেন আর আমাকে বিবাহ করলেন। আপনি এত সময় ধরে একা রাক্ষসদের মধ্যে এক সুদূর দ্বীপে ছিলেন, তারপরেও মহারাজ আপনাকে বিবাহ করেছেন? হ্যাঁ, কারণ আমার স্বামীর শুধু ভালোবাসাই নয়, বিশ্বাসও অটুট ছিল। ওনার বিশ্বাস ছিল আমার চরিত্রের উপর। এ কেমন দুঃসাহস সেবিকা! পূর্বে কখনো এ বিষয় নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করেনি। অযোধ্যায় এরকম প্রশ্নের কোনো স্থান নেই। আর একটা কথা, একজন নারীর চরিত্রের প্রমাণ তার বীর সন্তান দিয়ে থাকে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, এরপরে আর কখনো এরকম প্রশ্ন যেন শুনতে না পাই। যে প্রশ্ন মনকে কলুষিত করে তা ভবিষ্যৎকে কলুষিত করবে, এটাই স্বাভাবিক। সতীত্ব নিয়ে যে বড়াই করত, সে আজ মুখ লুকিয়ে যাচ্ছে কেন? দশাননের মতো বলবান যাকে পেতে চায় তাকে ছেড়ে কি করে দিল? কিন্তু এতদিন রাবণের কাছে থাকার পরে এখন মুখ লোকাচ্ছে। মহারাজ, নদীতে জোয়ার এসেছিল, নৌকা পাইনি, ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমি রাত হওয়ার আগে বাড়ি ফিরতে পারিনি। শুধুমাত্র এই কারণে আমার স্বামী আমাকে বহিষ্কার করলেন। সারা রাত আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত তটে বসে রইলাম, আর আমার স্বামী বলছেন আমি নিজেই নৌকা চালিয়ে চলে এলাম না কেন? ফাঁকা কলসির সাহায্যে আমি কেন নদী পার করিনি? আর না হলে আমি ডুবে মরে গেলাম না কেন? মহারাজ, আমি ওনার সন্দেহ দূর করব কি করে? কি করে প্রমাণ দেব যে উনি ছাড়া আমার এই হৃদয়ে আর কারোর স্থান নেই? এক নারীর কাছে এর থেকে বেশি লজ্জার আর কিছু নেই মহারাজ।
আমি জানি আত্মহত্যার থেকে বড় আর কোনো পাপ নেই। আমি সেই পাপ এখানে করতে এসেছি মহারাজ। সিদ্ধান্ত আপনি নিন মহারাজ। হয় আপনি ন্যায় করুন, আর না হলে আমাকে আত্মহত্যা করার অনুমতি দিন মহারাজ, অনুমতি দিন। দাদা, আমাদের এই মুহূর্তেই গিয়ে ওকে কঠিন শাস্তি দেওয়া উচিত, আর যদি প্রয়োজন পড়ে তাহলে পুরো সমাজকে শাস্তি দেওয়া উচিত। ভরত, আপনি সত্য বলছেন? তার কোনো সাক্ষী আছে? হ্যাঁ মহারাজ, আছে একজন সাক্ষী। ওই নাবিক যে আমার সাথে সারা রাত ওই পারে বসেছিল, উনিও জলস্তর নামার অপেক্ষা করছিলেন। আর সকালবেলায় যখন সবাই যাচ্ছিল তখন সকলে দেখেছিল যে আমরা দূরে দূরে বসেছিলাম। ওই মাঝিকে দরবারে উপস্থিত করো। কাকের বাসায় ছানাকার। কে বললো? বলো, কে বললো? তোমার মন্ত্রী আর অমাত্যদের মন লোভ লালসায় পরিপূর্ণ করব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। এই স্ত্রীলোককে সসম্মানে রাজ্যের আশ্রয় রাখা হোক। শীঘ্রই সকল পক্ষ শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার স্বামীর পক্ষ শোনাও আবশ্যক। এখানে প্রমাণের কি প্রয়োজন? আমার স্ত্রী যখন আমার সাথে ছিল না, তাহলে নিশ্চয়ই অন্য কারোর সাথে ছিল। কুলীন বংশের স্ত্রীরা এমন বনে জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় না, আর তাও এত রাত্রিতে। রাজকুমার, রাজমহলে এসব ঘটনা লুকিয়ে ফেলা সহজ, কারণ ভয়ের জন্য ওখানে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের জীবনের ঘটনা লুকোনো যায় না। রাজাকে কেউ প্রশ্ন করতে পারে না, কিন্তু আমাদের দিকে সহজেই আঙুল তোলা যায়। দুষ্ট! তোমার সাহস কি করে হলো? তুমি কি বলতে চাও? দেখলেন রাজকুমার, রাজমহলের বিষয়ে প্রশ্ন উঠলেই এই রকম প্রতিক্রিয়া আসে আপনাদের থেকে। দেখো গ্রামবাসীরা, এ তো অন্যায়। উচিত অনুচিতের সিদ্ধান্ত তো রাজা নেন, অন্য কেউ নন। ছেড়ে দিন, প্রাণ বেরিয়ে যাবে। এ কেমন ন্যায়? রাজকুমার, রাজকুমার ছেড়ে দিন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখন আপনার পক্ষ রাজা রামই শুনবেন। আপনার পক্ষ শোনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা এত দূরে এগিয়ে গেছে। এবার মহারাজই বিচার করবেন। সীতাপতিরা মিথ্যেবাদী। সমগ্র অযোধ্যার মতিভ্রম কিভাবে হলো? মানলাম বস্ত্রকের মনে সহস্রমুখ রাবণ বিষ ঢেলেছে, কিন্তু সব প্রজারা কোনো রকম ভাবনা চিন্তা না করে অনুচিতকে কিভাবে সমর্থন করছে? কোনো অপরিচিতের কথাই এভাবে মান্য করছে? অনিয়ন্ত্রিত মন আর মস্তিষ্ক দুটোই বিনাশের পথে নিয়ে যায়, আর মানুষের এই দুর্বলতা সহস্রমুখ রাবণের শক্তি। কোনো সিদ্ধান্ত সত্যি বলে মেনে নেওয়ার পূর্বে বয়োজ্যেষ্ঠ বা গুরুজনের থেকে তা উচিত কি অনুচিত অবশ্যই জেনে নেওয়া উচিত। কিন্তু মানুষ তার অন্তরে বিদ্যমান অহংকারের বশবর্তী হয়ে তা করতে পারে না, আর নিজের সামান্য জ্ঞানকে সত্য মেনে নিজেই পথভ্রষ্ট হয়। ঠিক এমনটাই ঘটছে অযোধ্যার প্রজাদের সঙ্গে। সীতারামের পরবর্তী যুদ্ধ এই চিন্তার বিরুদ্ধেই হবে। এই দ্বন্দ্বই তাদের জীবনের শিক্ষা। সিয়া রাম,
নগর দূষিত হচ্ছে সীতা। আজ একজন স্ত্রীকে তার স্বামী এজন্য গৃহ থেকে বের করে দিয়েছেন কারণ তার স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ ছিল, কারণ কোনো সংকটের কারণে তাকে গৃহ থেকে এক রাত বাইরে কাটাতে হয়েছে। যেভাবে এই পাত্রে কালি জমেছে, সেভাবেই প্রজাদের মনেও কালিমা প্রবেশ করেছে আর্য। তাই আমাদের এখন নিজেদের মন আর বিশ্বাসকে স্বচ্ছ বস্ত্র দিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে। যখন কালি পরিষ্কার হয়ে যাবে, তখন অযোধ্যা আবার আগের মতো হয়ে উঠবে। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম সিয়া রাম। অযোধ্যা আমাদের আর্য, এই নগর আমাদের আর্য। যদি রাজ্যে কোনো সমস্যা থাকে, তাহলে এটা আমাদের কর্তব্য যে আমরা প্রতি গলিতে গিয়ে প্রজাদের অবস্থা দেখি। প্রজার মনের কথা জানতে প্রজাদের অংশ হতে হবে সীতা। যারা রাজার সম্মুখে তাদের মনের কথা বলতে পারবে না, কিন্তু একজন সাধারণ নাগরিকের সামনে তাদের কথা লুকোবেন না। আপনার প্রতি আমার গর্ব প্রতিদিন বেড়েই চলে আর্য। আপনি যত ভালো স্বামী এবং পুত্র, তার চেয়েও ভালো রাজা। আমি তো আমার স্ত্রীর ওপর গর্বিত যে প্রত্যেক বিপরীত পরিস্থিতিতে ঢাল হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। হে মহাদেব, শ্রীরামকে এই যুদ্ধেও জয়ী করবেন, অযোধ্যাকে সংকট থেকে মুক্ত করবেন। শুনলাম নাকি রাজার ভাই শত্রুঘ্ন
বস্ত্রকের উপর আক্রমণ করেছেন। সেটাই তো, এ কেমন শাসন? যখন কাউকে অপবাদ দেওয়া হয় তখন ন্যায় বিচার করা হয়, তাকে নিজের ইচ্ছে মতো বন্দি করা যায় না। প্রজা উচিত অনুচিতের শিক্ষা নিজের রাজার থেকেই তো পেয়ে থাকেন। যদি আমাদের রঘুবংশী এমন সমাজ বানাতে চান যেখানে স্ত্রীলোকের ত্রুটি মার্জনা করে দেওয়া হয়, তাহলে এখানে তো এভাবে থাকা সম্ভব হয় না। দাদা, এই লাউ আর কিছু শাক দেবেন। শুনলাম নাকি বস্ত্রককে রাজসভায় ডাকা হয়েছে। ওকে কোনো অনুচিত প্রশ্ন করেছে? না প্রশ্ন অনুচিত ছিল, না স্ত্রীকে ত্যাগ করা। খাদ্যবস্তুও পবিত্র কিনা তা তো যাচাই করা হয়, কিন্তু স্ত্রীর পবিত্রতা কিভাবে যাচাই হবে? পবিত্রতার প্রমাণ তো খুঁজে বের করতে হবে, না হলে আমরা আমাদের স্ত্রীদের ওপর সন্দেহ করব আর তাদের প্রশ্ন করব, আর আমাদের সুন্দর সুখের পরিবার নষ্ট হয়ে যাবে। রাজ পরিবারই যখন অনুচিত উদাহরণ স্থাপন করেছে, তখন আমরা কি করব? এই নিন দাদা। সংস্কারের দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপন করে। নারী শক্তি অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তি পরাস্ত করতে পারবে। গায়ে হাত দেবে না, তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। ভারতবর্ষে কচ্ছ ও কুশ রাজপুতেরা নিজেদের প্রভু শ্রীরাম ও মাতা জানকীর পুত্র কুশের বংশধর বলে মনে করেন। স্বাদের অনুষ্ঠান তো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সীতা, মা, এখনো জেগে আছো? তোমার শরীর ঠিক আছে তো? এসো, বসো বসো। তোমার কি ভয় করছে? জল খাও। আমি ঠিক আছি মা, শুধু শ্রীরামের জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের কক্ষে আলো দেখলাম, তাই চলে এলাম। আপনারা ঘুমোননি? তোমার ঘুম হচ্ছে না তোমার স্বামীর জন্য আর আমাদের পুত্রের জন্য। শুধু ঘুমই নয়, ঠাকুমা হওয়ার আনন্দে খিদে তৃষ্ণা সব ভুলে গেছি। মা, এই অবস্থায় কখনো কিছু খেতে ইচ্ছে করে বা মনে কখনো কিছু ইচ্ছে জাগে। কোনো ভোজন প্রস্তুত করতে বলি? ভোজন নয়, আমি আমার মনের ইচ্ছা শ্রীরামকে জানিয়েছি মাতা। আমি কয়েকটা দিন বনে থাকতে চাই, কোনো মহান ঋষির সান্নিধ্যে জ্ঞান আহরণ করতে চাই। আর শ্রীরাম প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। খুব ভালো ভাবনা তোমার। গর্ভাবস্থায় গর্ভের সন্তান যে সংস্কার পায়, তাতেই তার চরিত্র আর ভবিষ্যৎ নিশ্চিত হয়। মাতার সংস্কারই
সন্তানের ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু দিদি, আশ্রমের জীবন তো কষ্টকর, আর এই অবস্থায় বিশ্রাম করাটা খুবই প্রয়োজন। আমার জীবনে মহলের সুখ আমায় অত কিছু শেখায়নি, যা 14 বর্ষের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম মাতা। গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে এই কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। বন্ধুগণ, সমস্ত দোষ এই নাবিকদের। এরা নৌকা পারাপার করানোর নামে নিজেরা দুষ্কর্ম করে থাকে, আর তাই আমি তো আমার স্ত্রীকে গৃহ থেকে বের করে দিয়েছি। এবার তো রাজা রামেরও উচিত যে তিনিও ওই নাবিককে নগর থেকে বের করে দিন। এটাই ন্যায়সঙ্গত হবে বন্ধুরা, এটাই ন্যায়সঙ্গত হবে। ন্যায়সঙ্গত হবে। এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? হ্যাঁ, নিজেরই দৃষ্টি নোংরা আর মানুষকে ভুল বোঝাচ্ছ। যদি নিজের স্ত্রীর ওপর বিশ্বাস না থাকে কেন একা যেতে দিয়েছিলে? সুরক্ষার জন্য তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, আবার আমাকে চোখ রাগাচ্ছ। এই গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। মারো ওদের, মারো 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 মারো। দাঁড়ান। কি করছেন আপনারা? অযোধ্যার এখন এই পরিণতি হয়েছে? এর আগে কোনোদিনও অযোধ্যাবাসীদের আমি এরকম রূপ দেখিনি। এসব বন্ধ করুন, রাজসভায় চলে আসবেন। ন্যায়ের সিদ্ধান্ত ওখানেই নেওয়া হবে। এরপরও যদি কেউ ঝগড়া করেন তাকে কারাগারে বন্দী করা হবে, বুঝলেন? তোমার এবং তোমার নগরের পতন নিশ্চিত। রাম, সীতাপতি রাম মিথ্যেবাদী।